আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি বিআর মাসুদ ব্লগের আরো একটা ইন্ডিয়ান ভিসা রিলেটেড ভিডিওতে। এবং আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এই কারণেই যে আজকে বিআর মাসুদ ব্লগ 10,000 ক্লাবে প্রবেশ করলো, অর্থাৎ আপনাদের ভালোবাসার এই চ্যানেলটি এখন 10,000 সাবস্ক্রাইব সম্পূর্ণ করেছে। এবং এই যে অ্যাচিভমেন্ট, সেই অ্যাচিভমেন্টটা সম্পূর্ণ আপনাদের ভালোবাসা এবং আপনাদের চাওয়াতেই এই চ্যানেল 10,000 সাবস্ক্রাইব পূর্ণ করতে পেরেছে। তো বন্ধুরা, যে বিষয় নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে ভারতীয় ভিসা। আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কি বিষয়ে হতে চলেছে। আমি কিন্তু বেশ কয়েকদিন আগে থেকেই, অর্থাৎ আমার লাস্ট যে 2-3টা ভিডিও দিয়েছি সেখানে কিন্তু এই বিষয়ে একটা আঁচ করেছিলাম এবং আমি আপনাদেরকে বলেছিলাম যে আসলে ভারতের ট্যুরিস্ট ভিসা পাওয়ার সম্ভাবনাটা সত্যিই খুব ক্ষীণ হয়ে আসছে। আদৌ তারা চালু করবে কিনা বা আগামী 2-3 মাসেও চালু হবে কিনা সন্দেহ। তো আমার সন্দেহটা কিন্তু একদম কারেক্ট হলো। তবে হাসি লাগছে তাদের জন্য, বেশ কিছু ভারতীয় দালাল ইউটিউবার আছে যারা বাংলাদেশি ভাইদের সাথে রীতিমতো বেইমানি করে বলছিল যে অল্প কয়েকদিনের মধ্যেই, কেউ কেউ আবার বলছিল 1-2 সপ্তাহের মধ্যেই নাকি ভারত ট্যুরিস্ট ভিসা চালু করে দেবে। তো যাই হোক, তাদের এই দালালিগুলো সত্যি বলে প্রমাণিত হয়নি। আর সত্যি বলে প্রমাণিত হলে আমরা যারা সত্য তথ্য দিয়ে ইউটিউবিং করছি তাদের জন্য একটা বিশাল বড় বাধার সৃষ্টি হতো। তো আল্লাহর কাছে হাজারো শুকরিয়া এই জন্য যে আমরা ভারতীয়দের মূল উদ্দেশ্যটা এখন একদম স্পষ্টভাবে বুঝতে পেরেছি। ভারত বাংলাদেশিদের জন্য ভিসার দরজা একেবারে বলতে গেলে বন্ধ করে দিয়েছে। তারা বাংলাদেশিদেরকে আর কোনো প্রকার ট্যুরিস্ট ভিসা দিবে না, এটা ভারতের বিদেশ মন্ত্রক স্পষ্ট করেছে। এবং বিদেশ মন্ত্রকের মুখপাত্র মিস্টার জয়সওয়াল এটা একদম স্পষ্টভাবে বলে দিয়েছে যে বাংলাদেশিদের জন্য আপাতত কোনো ভিসা নয়, শুধুমাত্র মেডিকেল এবং জরুরি কিছু ভিসা। কিন্তু এই যে মেডিকেল ভিসা দিবে এটাও কিন্তু তদন্ত সাপেক্ষে, তদন্ত ছাড়া কোনো প্রকার আর মেডিকেল ভিসাও পাওয়া যাবে না। যেটা এখন অবধি মানে কোনো প্রকার তদন্ত ছাড়াই কিন্তু মেডিকেল ভিসা দেওয়া হচ্ছিল, সেই মেডিকেল ভিসাটাও কিন্তু আর দিবে না। তো বিজনেস ভিসা বলেন বা স্টুডেন্ট ভিসা বলেন এবং ডাবল এন্ট্রি ভিসা নিশ্চিত থাকেন এটাও কমপ্লিটলি অফ। হয়তোবা দিনে 1টা বা 2টা দিবে, তার বেশি দিবে না। সুতরাং এখন ডাবল এন্ট্রি ভিসার ক্ষেত্রেও কিন্তু আপনাকে মানে কি বলবো, একটা অল্টারনেটিভ ওয়ে ঠিক করতে হবে, কারণ ভারত দিয়ে আর আপনার ডাবল এন্ট্রি ভিসা নিয়ে অন্য কোনো দেশে যাওয়া হবে না, তৃতীয় কোনো দেশে আপনি যেতে পারবেন না, এটা মোটামুটি নিশ্চিত থাকেন। তো আমাদের কথা হচ্ছে যে আসলে ভারত কি চায় বা ভারত কেন এমন করলো, এই প্রশ্নটা কিন্তু সবার মধ্যে আসতে পারে। সম্প্রতি কিন্তু নিউ ইয়র্কে জাতিসংঘের যে সম্মেলন হয়েছে সেখানে কিন্তু আপনারা দেখেছেন বাংলাদেশের যিনি প্রধান উপদেষ্টা তিনি কিন্তু যথেষ্ট মানে উষ্ণ অভ্যর্থনায় মানে সিক্ত হয়েছেন, যেটা কিন্তু ভারতের চোখে খুব ভালোভাবে লাগেনি। ভারতের মিডিয়াগুলো বরাবরই ডক্টর ইউনূসকে নিয়ে শুধু মিথ্যা প্রোপাগান্ডা ছাড়া আর কিছুই ছড়াচ্ছে না। বিশেষ করে বলা যায় রিপাবলিক বাংলা, এছাড়াও আরো বেশ কিছু চ্যানেল আছে যারা বলছে বাংলাদেশ যে 3,000 টন ইলিশ দিয়েছে এটা নাকি আমাদের অর্থনৈতিক অবস্থা এতই ভঙ্গুর যে এটা না দিলে নাকি আমরা চলতে পারতাম না। অথচ এই সমস্ত মূর্খগুলো এটাই জানে না যে গেল অর্থ বছরে বাংলাদেশ থেকে ভারতে যে পরিমাণ ইলিশ রপ্তানি হয়েছে সেটা হচ্ছে $7.37 মিলিয়ন, যেটা কিনা মোট রপ্তানি আয়ের 1%-এরও কম। আর এটা দিয়ে নাকি আমাদের অর্থনীতির চাকা আমরা সচল রেখেছি। এইসব পাগল ছাগল বা এই সমস্ত মিথ্যাবাদীগুলো আসলে কারা যে সাংবাদিক হিসেবে নিয়োগ দেয় আমি নিজেও বুঝি না। তবে যাই হোক, এটা আমাদের আজকের মূল টপিক না। তারা কি চায়? তারা যেটা চেয়েছিল এক কথায় বাংলাদেশকে অস্থিতিশীল করে দিতে। প্রথমে তারা চেষ্টা করলো সংখ্যালঘু হিন্দুদেরকে রাস্তায় নামিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে পারলো না। এরপর আনসার, রিক্সাওয়ালা, একে একে গার্মেন্টস কর্মী, এদেরকে নামিয়েও যখন কিছু হলো না, সর্বশেষ তারা নামিয়ে দিয়েছে চট্টগ্রাম অর্থাৎ পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদেরকে। এবং এই পার্বত্য চট্টগ্রামের আদিবাসীরা কিন্তু স্পষ্টভাবে বলেছে যে তারা চায় যে পার্বত্য চট্টগ্রামকে ভারতের অন্তর্ভুক্ত করা হোক। যতক্ষণ পর্যন্ত ভারতের অন্তর্ভুক্ত করা হবে না ততক্ষণ পর্যন্ত মানে তারা এই সংগ্রাম করবে বা সেনা শাসন তারা সেখানে মানবে না। আমি কি ভুল বলছি? আপনারা ভিডিওটা একটু দেখুন, আমি কিন্তু কোনো প্রকার মিথ্যা বলছি না। ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে এখান থেকে আমরা আওয়াজ তুলছি যে যতক্ষণ অব্দি পার্বত্য চট্টগ্রাম ভারতের অন্তর্ভুক্ত না হয় ততক্ষণ অব্দি
সেনাবাহিনী পার্বত্য অঞ্চল থেকে প্রত্যাহার করতে হবে। এটাই হচ্ছে এদের মূল উদ্দেশ্য। তারা কখনোই চায় না যে বাংলাদেশ এগিয়ে যাক, আর বাংলাদেশ যদি এগিয়ে যায় তাদের সবচেয়ে বড় সমস্যা হবে এই যে বাংলাদেশের আশেপাশে যে রাজ্যগুলো আছে এই সমস্ত রাজ্যগুলো অস্থিরতা সৃষ্টি হবে। কারণ একটা স্বাধীন দেশ, ছোট্ট একটা স্বাধীন দেশ যদি স্বাধীনতার কারণে অনেক উপরে উঠে যায়, এই সমস্ত রাজ্যগুলোতেও কিন্তু স্বাধীনতার আন্দোলন দানা বাঁধবে বা তারাও জোরদার ভাবে স্বাধীনতা চাইবে। আর যে কারণে আওয়ামী লীগের মতো একটা পুতুল সরকারকে ক্ষমতায় বসিয়ে বাংলাদেশ রাষ্ট্রটাকে দমিয়ে রাখতে চেয়েছিল। ওরা যাই বলুক না কেন, এটাই হচ্ছে মূল সত্য যে আমরা আর এখন তাদের তাবেদার না, তাদের কথা মতো আমরা চলছি না। এটাই হচ্ছে মূল সমস্যা। সমস্যা নেই, আমরা আপনাদের দেশে যাব না, আপনাদের দেশে যাওয়ার প্রয়োজন নাই। তবে সকলের কাছে অনুরোধ করছি আপনারা ধৈর্য হারাবেন না। একটা কথা মনে রাখবেন, বাংলাদেশ কোনোভাবেই ভারতের উপর নির্ভরশীল নয়। হ্যাঁ, শুধুমাত্র মেডিকেল ভিসাটা নিয়েই আমাদের একটা দুর্বলতা আছে, ইনশাল্লাহ এটাও কেটে যাবে। আমরা বিকল্প রাষ্ট্রে যাব, আমরা ভারতে যাব না, আমরা প্রয়োজনে থাইল্যান্ডে যাব।